সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র তড়িৎ রসায়ন পাঠ 6 নিয়ে আলোচনা করব। এখানে আছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র ও তার প্রয়োগ এবং ইলেকট্রোপ্লেটিং। গতদিন অবশ্যই আমি ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তার গাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান বলে আলোচনা করেছিলাম। আজকের আলোচনাটা হচ্ছে যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রটা ছিল যে আসলে একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন তড়িৎদ্বারে জমায়িত ধাতুর পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্রটা ছিল ডব্লিউ ইজ প্রপোর্শনাল কিউ। এখানে ডব্লিউ হচ্ছে যে জমায়িত ধাতুর পরিমাণ এবং কিউ হচ্ছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ। অর্থাৎ একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন কেতুতে জমায়িত ধাতুর পরিমাণটা হচ্ছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আজকে যেটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একাধিক তড়িৎ বিশ্লেষ্য কোষ। একাধিক তড়িৎ বিশ্লেষ্য কোষে যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণের অর্থাৎ একই পরিমাণ বিদ্যুৎ যখন প্রবাহিত করা হবে তখন যে একাধিক তড়িৎদ্বার মানে দুই বা ততোধিক তড়িৎদ্বারে যে কেতুতে যে পরিমাণ ধাতু জমা হবে ওই ধাতুগুলোর নিজ নিজ আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা একটা মোট সংখ্যা পাবো। সেই মোট সংখ্যাটা হবে একটা সরল অনুপাত। অর্থাৎ যদি একাধিক তড়িৎ বিশ্লেষ্য কোষে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয় তবে তড়িৎদ্বারে জমায়িত ধাতুর পরিমাণকে তাদের নিজ নিজ আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পর যে মোট সংখ্যাটা পাবো সেই মোট সংখ্যাটা হবে একটা পূর্ণ সংখ্যার মোট সংখ্যা এবং সেটা সরল অনুপাতে থাকবে। সেটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এই ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা একটু আমি লিখব যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে যদি একাধিক তড়িৎ বিশ্লেষ্য কোষে একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয় তবে কেতুরে মানে তড়িৎ বিশ্লেষ্য কোষে যে কেতুগুলো থাকবে কেতুতে জমায়িত বা দ্রবীভূত ধাতুর পরিমাণ তাদের আপেক্ষিক পারমাণবিক ভরের ভাগফল অর্থাৎ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে, এভাবে লেখো, ভাগ করলে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে প্রাপ্ত মোট সংখ্যা একটি পূর্ণ সংখ্যা সরল অনুপাত হবে। এটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। অর্থাৎ এখানে আমি একাধিক তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করব। ওই তড়িৎ বিশ্লেষ্য কোষে আমি কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ধাতব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, লবণের দ্রবণ নেব। যে ধাতুর লবণের দ্রবণ নেব, যে তড়িৎ বিশ্লেষ্য কোষে যে ধাতুর লবণের জড়িয়ে দ্রবণ নেব, সেই ধাতুর দুইটা পাত, একটা এনোড একটা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। ব্যবহার করার পর আমি দেখব যখন বিদ্যুৎ প্রবাহিত করা হবে তখন এনোডের ক্ষয় ঘটবে, অর্থাৎ এনোডের পরিমাণটা হ্রাস পাবে কিন্তু ক্যাথোডের পরিমাণটা বৃদ্ধি পাবে। ক্যাথোডের পরিমাণ বৃদ্ধি পাবে মানে সেখানে কিছু নতুন ধাতু জমা হবে। অর্থাৎ এনোডের ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে এনোডের মধ্যে ঝারণ ঘটবে, ক্যাথোডে ভরটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে যে ক্যাথোডে বিজারণ ঘটবে। ক্যাথোডে বিজারণ ঘটার পর এখানে কিছু পরিমাণ ধাতু জমা হবে। ওই ধাতুটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা যখন আমি আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ একুরেট পারমাণবিক ভর দ্বারা যখন আমি ভাগ করব তখন ভাগফলটা তো আমরা জানি আসলে
একটা নির্দিষ্ট বস্তুর ভরকে যখন তার পারমিক ভর দ্বারা ভাগ করা হয় বা আণবিক ভর দ্বারা ভাগ করা হয় তখন সেটা হয় মূল সংখ্যা। ও মূল সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যার আমরা অনুপাত পাবো, সেটা হচ্ছে এই ফ্যারাডের দ্বিতীয় সূত্র। যেমন মনে করো আমি এখানে 3টা তড়িৎ বিশ্লেষক ব্যবহার করব, মনে করো 1টা 2টা 3টা। হয়তো যেটা প্রথম তড়িৎ বিশ্লেষক সেখানে মনে করো আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্যবহার করলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিউশন ব্যবহার করলাম। দ্বিতীয় তড়িৎদ্বারে মনে করো কপার সালফেটের সলিউশন আমি ব্যবহার করলাম। তৃতীয় তড়িৎদ্বারে মনে করো আমি সিলভার নাইট্রেটের সলিউশন ব্যবহার করলাম। এবং এই যে যেখানে আমি সিলভার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সলিউশন ব্যবহার করলাম সেখানে আমি 2টা অ্যালুমিনিয়াম পাত ব্যবহার করব, তড়িৎদ্বার হিসেবে নিমজ্জিত করব এই দ্রবণের মধ্যে। অর্থাৎ কপারের যে তড়িৎদ্বার আছে মনে করো কপার সালফেটের জলীয় দ্রবণে আমরা কপারের 2টা তড়িৎদ্বার ব্যবহার করব, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে আমরা সিলভারের 2টা তড়িৎদ্বার ব্যবহার করব। এবং প্রথম তড়িৎ বিশ্লেষক কোষের যেটা বাম পাশে যে তড়িৎদ্বারটা থাকবে সেটা অবশ্যই এনুর। প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষক কোষের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে এনুর এবং ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাথোড। এবং প্রথম তড়িৎদ্বারে যে তড়িৎ বিশ্লেষক কোষের যে তড়িৎদ্বারটা ব্যবহার করব সেটার সাথে সর্বশেষ মনে করো তড়িৎ বিশ্লেষক কোষের তড়িৎদ্বারটার একদম ডানের পাতের সাথে সেটা যুক্ত করবো। অর্থাৎ এটা ক্যাথোড এবং এটা রেণু, একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারির মাধ্যমে একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ব্যাটারি এই চার্জের সাথে এনোডের সাথে এটা সংযুক্ত করব, আর নেগেটিভ চার্জটা একদম শেষের যে তড়িৎ বিশ্লেষক কোষ সেটার সাথে আমি সংযুক্ত করব এবং মাঝখানে যে তড়িৎদ্বারগুলো আছে তাদের মধ্যে একটা সরল সংযোগের ব্যবস্থা করে দেবে। অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। এগুলো কিন্তু এখানে যে 2টা পাত ব্যবহার করলাম, যেহেতু এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম নাইট্রেট বা অ্যালুমিনিয়াম সালফেট অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতুর যে কোনো লবণের সলিউশন, এখানে কপার সালফেট যে কোনো লবণের, শুধু কপার সালফেট নয়, কপার নাইট্রেট কপার সালফেট কপার ক্লোরাইড যে কোনো একটা লবণের সলিউশন, সিলভারের যে কোনো লবণের সলিউশনের মধ্যে আমি সিলভারের তড়িৎদ্বারগুলো নিমজ্জিত করলাম, কপারের লবণের জলীয় দ্রবণে কপারের পাতগুলো নিমজ্জিত করলাম, অ্যালুমিনিয়ামের লবণের জলীয় দ্রবণে অ্যালুমিনিয়ামের পাতগুলো নিমজ্জিত করলাম। নিমজ্জিত করার পর দেখলাম যে আসলে এই অ্যানোডের মধ্যে জারণ ঘটে মানে এখানে অ্যালুমিনিয়াম ধাতুটা অ্যালুমিনিয়াম আয়ন হিসাবে দ্রবণে যাবে এবং এই অ্যালুমিনিয়াম আয়নটা দ্রবণ থেকে দেখা যাবে যে ক্যাথোডে ধাতু হিসাবে জমা হবে। ঠিক একই রকম এখান থেকে কপার আয়ন হিসাবে দ্রবণে আসবে, কপার আয়নটা ধাতু হিসাবে ক্যাথোডে জমা হবে, এখানে সিলভার আয়নটা দ্রবণে আসবে, আবার সিলভার আয়নটা ধাতু হিসাবে এই পাতে জমা হবে। এখন এখানে যে ধাতুটা জমা হবে, যে ধাতুটা এখানে সঞ্চিত হবে বা দ্রবীভূত হবে, তাকে যদি এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর দ্বারা যদি ভাগ করি তখন সেটা পাবো মোল সংখ্যা। এখানে সেরকম একটা মোল সংখ্যা পাবো, এখানে একটা মোল সংখ্যা পাবো। এই মোল সংখ্যার অনুপাতটা দেখবো একটা পূর্ণ সংখ্যার অনুপাত হবে, একটা সরল অনুপাত হবে। একটা পূর্ণ সংখ্যা একটা সরল অনুপাত আমরা পাবো। পরীক্ষা করে দেখা যায় যে আসলে এখানে অ্যালুমিনিয়াম ধাতু জমায়িত অ্যালুমিনিয়াম ধাতুর পরিমাণ হচ্ছে 0.049 গ্রাম এরকম জমা হয়। পরীক্ষিত বার করলাম কপার সালফেটের কপার পাতে দেখা যায় যে 0.2289 বা 86 গ্রাম মনে করো কপার ধাতু জমা হয়। এই পাতের মধ্যে দেখা যায় যে প্রায় 0.5832 গ্রাম সিলভার ধাতু জমা হয়। এই ধাতুগুলি জমা হওয়ার পর আমরা যখন ক্যালকুলেশন করব তখন দেখব যে এদের অনুপাতটা একটা পূর্ণ সংখ্যার অনুপাত হবে এবং একটা সরল অনুপাত হবে। অর্থাৎ ক্যালকুলেশনটা আমরা কীভাবে করব? দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এটা মনে করো আমি মুছে দিচ্ছি। ক্যালকুলেশনটা এইভাবে হবে যে মনে করো এখানে আমরা লিখব, প্রথমে লিখব মনে করো এখানে অ্যালুমিনিয়াম এর জমায়িত ধাতুর পরিমাণ, এই পরিমাণকে আমি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27 দ্বারা ভাগ করব। ঠিক একই রকম ভাবে আমি এখানে লিখতে পারি যে এখানে হবে কপার এ জমায়িত ধাতুর পরিমাণ ডিভাইড বাই কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5 দ্বারা আমরা ভাগ করব এবং ইকুয়াল টু এখানে যদি আমরা হিসাব করি আবার এখানে কপার এ জমায়িত ধাতুর পরিমাণ
পরিমাণ ডিভাইডেড বাই এখানে মনে 63.5 63.5। আবার এখানে মনে করো সিলভার এ জমায়িত বা দ্রবীভূত বা সঞ্চিত ধাতুর পরিমাণ এবং সিলভারের পারমিক বল হচ্ছে 108 দ্বারা আমরা ভাগ করবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো যে অ্যালুমিনিয়াম এর মোল সংখ্যা পাবো এবং নিচে পাবো কপার এর মোল সংখ্যা পাবো। ঠিক একই রকম ভাবে এখানে পাবো কপারের মোল সংখ্যা ডিভাইডেড বাই সিলভারের মোল সংখ্যা। এভাবে সিলভারের মোল সংখ্যা পাবো। সুপ্রিয় শিক্ষার্থী, মনে করো এই যে আমি যদি এটা একটা উচ্চ দক্ষতামূলক প্রশ্ন হিসেবে আসে, তাহলে যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা প্রথমে লেখার জন্য পাবো, এটা আমরা লিখবো, এটা অঙ্কন করবো। অঙ্কন করার পর এটা একটা বর্ণনা আছে যে আমরা বলবো যে সাধারণত তিনটি বিশ্লেষক কোষের মধ্যে 3টা লবণের জলীয় দ্রবণ নেওয়া হলো। যে দাতব লবণের জলীয় দ্রবণ নেওয়া হবে, সে ধাতু 2টা পাত, একটা এনুক একটা কেতুক হিসাবে সাধারণত দ্রবণের মধ্যে নিমজ্জিত করা হয়। এই প্রথম তৈরি বিশ্লেষক কোষের এনুক এবং সর্বশেষ তৈরি বিশ্লেষক কোষের কেতুকের সাথে ব্যাটারি দ্বারা সংযোগ করা হবে এবং সেখানে একটা অ্যামিটার ব্যবহার করা হবে। একটা নির্দিষ্ট বিদ্যুৎ প্রবাহ করার জন্য একটা অ্যামিটার ব্যবহার করা হবে। এটা একটা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ। এবং আর মাঝখানে যে তড়িৎদ্বারগুলো থাকবে সেগুলো সরল সংযোগে পরস্পরের সাথে যুক্ত থাকবে। যখন এখানে বিদ্যুৎ প্রবাহিত করা হবে তখন প্রত্যেকটা তড়িৎদ্বারের মধ্যে কিছু ধাতু জমা হবে এবং এই জমায়িত ধাতুর পরিমাণকে তাদের আপেক্ষিক পারমাণবিক দ্বারা ভাগ করার পর আমরা মোল সংখ্যা পাবো। এই মোল সংখ্যা একটা সরল অনুপাত হবে, পূর্ণ সংখ্যা সরল অনুপাত হবে, যা নিম্নে দেখানো যায়। এটা লিখে তারপরে এটা দেখাবে, এটা মানে প্রয়োগ হয়ে গেল। এরপর উচ্চ দক্ষতায় যাবে কিরকম? মনে করো অ্যালুমিনিয়াম জমায়িত ধাতুর পরিমাণ কিছুক্ষণ আগে আমি ক্যালকুলেশন করে বললাম যে আমরা পরীক্ষিতভাবে এতটুকু পাই 0.0490, 4 ডিজিটে আমি গঠন নেব। আর এখানে কপারের পরিমাণটা মনে করো পাচ্ছি কত? এখানে 0.2286 গ্রাম, এটা পাবো। তারপর হচ্ছে আবার এখানে কপারের জন্য পাচ্ছি মনে করো 0.2286 গ্রাম পাবো। আর এখানে সিলভারেরটা পাচ্ছি মনে করো যে সিলভারের পরিমাণটা হচ্ছে 0.5832 গ্রাম। তাহলে এখন আমি এখানে অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা সমান এইভাবে আমরা পাবো। অর্থাৎ এখানে অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা আমরা যদি ভাগ করি, তাহলে এখানে ভাগ করলে দেখা যাবে যে এখানে একটা মান পাবে যে 0.0018 মনে হয় এরকম পাবে। এখানে মানটা পাবে 0.0036। এটা ভাগ করলে এই ভাগফলটা পাওয়া যাবে। আবার এটা ভাগ করছে 0.0036, এটার ভাগফলটা পাবো 0.0054। তাহলে আসলে এরকম আমরা যদি মান পাই তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 0.0018 রেশিও, এটা হচ্ছে 0.0036 সমান আমরা লিখতে পারি 0.0036 রেশিও 0.0054। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ইকুয়াল টু 0.0018 রেশিও 0.0036 রেশিও 0.0054। এখন এটা হচ্ছে তার এদের মধ্যে ক্ষুদ্রতম মান হচ্ছে এটা 0.0018। 0.0018 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে সেখানে 1 পাবো। এটাকে ভাগ করলে আমরা 2 পাবো। এটাকে ভাগ করলে আমরা 3 পাবো। অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাত পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে বোঝা যাচ্ছে যে এরকম যখন আমরা সরল অনুপাত পাবো তাহলে আমরা বুঝবো যে এটা ফ্যারাডের সূত্রকে সমাধান করতেছি। আসলে এখানে 3 মোল ইলেকট্রন গ্রহণ করতেছে। যদি আসলে প্রত্যেকে যদি মনে করো যোজনী যদি সমান হতো, এখানে কিন্তু অনুপাতটা কিন্তু সেম হয়ে যেত। এখানে যখন মনে করো 3 মোল ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে 1 তাক হবে। এটা 2 মোল হচ্ছে, তার মনে করো ডবল হবে। এটা মনে করো 1 মোল হচ্ছে, তাহলে এটা 3 গুণ হয়ে যাবে। এভাবে সাধারণত আমরা নির্ধারণ করতে পারি। তাহলে এটা হচ্ছে ফ্যারাডে দ্বিতীয় সূত্রের একটা আমি প্রমাণ দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থী, যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রে মোলের ধারণা দেওয়া হচ্ছে। যে মোলের ধারণাটা কীরকম? আমরা সাধারণত জানি 1 মোল কোনো পদার্থ, অর্থাৎ 1 মোল কোনো পদার্থ
তাপ তড়িৎদ্বারে জমা হওয়ার জন্য তার একটা নির্দিষ্ট চার্জের প্রয়োজন হয়। সেই চার্জটা তার ধাতুটা মুক্ত হতে, অর্থাৎ ধাতব আয়নটা মুক্ত হতে যে পরিমাণটা লাগে তার সমতুল্য। যেমন মনে করে এখানে আমি অ্যালুমিনিয়াম আয়ন দিলাম, তাকে কিন্তু সম্পূর্ণরূপে যদি এটা বিক্রিয়া করে মনে করো এখানে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়, তাহলে তার কাছ থেকে 3টে ইলেকট্রন, অর্থাৎ এখানে এই 1 মোল অ্যালুমিনিয়াম আয়নকে মনে করো মুক্ত করতে, অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত করতে 3 মোল ইলেকট্রন প্রয়োজন হয়, অর্থাৎ সেখানে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করতে হয়। এখানে 3 মোল ইলেকট্রন বলতে আমরা বুঝি আসলে 3 মোল ইলেকট্রন মানে 3 ফ্যারাডে, অর্থাৎ আমরা জানি 1 মোল ইলেকট্রন চার্জকে 1 ফ্যারাডে বলে, গতদিন বলেছিলাম। তো এখানে 3 ফ্যারাডে, এখানে 1 মোল ধাতু জমা হবে, 1 মোল ধাতু জমা হবে, 1 মোল মানে এখানে 27 গ্রাম, অর্থাৎ আমি যদি 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে 27 গ্রাম, এরকম বুঝাচ্ছি। ঠিক একই রকমভাবে কপারের জন্য যদি বলি কপার 2+, এখানে 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে যখন পরিণত হবে তখন এখানে 2 মোল ইলেকট্রনের প্রয়োজন হবে এবং এখানে 1 মোল কপার ধাতু জমা হবে। যদি এখানে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তাহলে এখানে 63.5 গ্রাম কপার ধাতু জমা হবে। ঠিক একই রকমভাবে আমরা সিলভারের জন্য বলতে পারি যে সিলভার আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে এবং 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে যে 1 ফ্যারাডে। এই 1 ফ্যারাডে মানে 1 মোল, সিলভার মানে হচ্ছে যে আসলে 108 গ্রাম, অর্থাৎ আমি যখন 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করব তখন সেখানে 108 গ্রাম সিলভার ধাতু জমা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু আমাদের জানা দরকার। আরেকটা কথা এখানে জানা খুবই প্রয়োজন, একটা প্রয়োগমূলক প্রশ্ন এখান থেকে হতে পারে যে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন অ্যানোডের ভর কেন হ্রাস পায় আর ক্যাথোডের ভর কেন বৃদ্ধি পায়? সুপ্রিয় শিক্ষার্থী, অ্যানোডের ভরটা হ্রাস পাওয়ার প্রধান কারণ হচ্ছে অ্যানোডে জারণ ঘটে এবং ক্যাথোডে ভরটা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে ক্যাথোডে বিজারণ ঘটে। অর্থাৎ যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে মনে করো তুমি অর্থাৎ পানি মিশ্রিত করবে, এটা জলীয় দ্রবণ সৃষ্টি করবে, তখন সেখানে অ্যালুমিনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে দ্রবণের মধ্যে। যখন বিদ্যুৎ প্রবাহিত করবে, বিদ্যুৎ প্রদান করবে, তখন অ্যানোডে কি করবে? অ্যানোডে জারণ ঘটে। কি জারণ করবে? অ্যানোডে জারণ ঘটে, অর্থাৎ এই অ্যানোড তড়িৎদ্বারটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ধাতু। এই অ্যালুমিনিয়াম ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3++3 ইলেকট্রন হয়। আবার এটা অ্যানোডে জারণ ঘটে এবং ক্যাথোডে কি করবে? ক্যাথোডে বিজারণ ঘটে। বিজারণটা কিরকম ঘটে? এই যে অ্যালুমিনিয়াম আয়ন দ্রবণের মধ্যে আসবে, এই অ্যালুমিনিয়াম ধাতু থেকে অ্যালুমিনিয়াম আয়নটা দ্রবণে যাবে, এই দ্রবণের অ্যালুমিনিয়াম 3+ আয়নটা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। অর্থাৎ তাহলে এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যালুমিনিয়াম ধাতু এখান থেকে অ্যালুমিনিয়াম আয়ন হিসাবে দ্রবণে যাচ্ছে, এই আয়নটা অবশ্যই ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়ে এটা ভরাট হচ্ছে। তাহলে আমরা বুঝতেছি এখানে শুধু এই তড়িৎদ্বারে নয়, প্রত্যেকটা অ্যানোড তড়িৎদ্বারে ভরটা হ্রাস পায়, অর্থাৎ সেখান থেকে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ধাতু দ্রবণে চলে যায় এবং সেই অ্যালুমিনিয়াম ধাতুটা আবার পুনরায় ক্যাথোডে জমা হয়, যার কারণে অ্যানোডের ভরে হ্রাস ঘটে, ক্যাথোডের ভরে বৃদ্ধি ঘটে। অর্থাৎ ঠিক একই রকমভাবে আমি যেভাবে দেখালাম প্রথম তড়িৎ বিশ্লেষণ কোষে যেভাবে মনে করো অ্যানোডের জারণ ঘটে, ক্যাথোডের বিজারণ ঘটে, ঠিক অনুরূপভাবে এখানে একই রকম জারণ বা বিজারণ ঘটে, ঠিক একই রকমভাবে এখানে জারণ বা বিজারণ ঘটে। অর্থাৎ যখন সিলভার নাইট্রেট দ্রবণকে তুমি যখন সেখানে পানি মিশ্রিত করবে, সেটা কি হবে? সেটা সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, নাইট্রেট আয়ন হবে, যেহেতু সিলভার নাইট্রেট দ্রবণটা। সেখানে দেখা যাবে যে অ্যানোডে কি করবে? অ্যানোডে জারণ করবে। জারণ মানে এখান থেকে সিলভার ধাতু থেকে ইলেকট্রন চলে গিয়ে সিলভার আয়নে পরিণত হবে, ইলেকট্রন কোথায় যাবে? দ্রবণে। এবং ক্যাথোডে বিজারণ করবে, অর্থাৎ যে সিলভার আয়নটি উৎপন্ন হবে সেই সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু হিসাবে এখানে জমা হবে। তাহলে আমরা বুঝতেছি এই ক্যাথোড তড়িৎদ্বার যেগুলো আছে সেগুলোর মধ্যে ধাতু জমা হবে, যার কারণে ক্যাথোডের ভরটা বেড়ে যাবে এবং অ্যানোড থেকে ধাতব পরমাণু ক্যাথোডে চলে যাবে আয়ন হিসাবে, তার কারণে এখানে অ্যানোডের ভরটা হ্রাস পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম প্রশ্ন আসতে পারে যে তড়িৎ বিশ্লেষ্য কোষসমূহে
তড়িৎ বিশ্লেষণ যখন করা হয় তখন অ্যানোডের গড় হ্রাস পায়, ক্যাথোডের গড় বৃদ্ধি পায়। ব্যাখ্যা করে একটা প্রয়োগমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। তাহলে এইভাবে তোমাদেরকে ব্যাখ্যাটা দিতে হবে। আচ্ছা, এই শিক্ষার্থী আরো কিছু প্রশ্ন আছে। যদি মনে করো একটা একটা পদার্থে মনে করো আয়ন অবস্থা আছে, তার আয়নটা হয়তো +2 +3 অবস্থা আছে, তখন সেখানে 1 ফ্যারাডে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয় কতটুকু চার্জ মুক্ত হবে, সেই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। যেমন দেখো 1 ফ্যারাডে বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহে 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 অ্যালুমিনিয়াম 3+ আয়ন কত গ্রাম, এভাবে দেখো, কত গ্রাম অ্যালুমিনিয়াম 3+ আয়ন চার্জ মুক্ত হবে, চার্জ মুক্ত হবে বা হয়। তাহলে আসলে আমাকে এই যে কত গ্রাম অ্যালুমিনিয়াম আয়ন চার্জ মুক্ত হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে, অর্থাৎ তোমাকে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে এই কত গ্রাম অ্যালুমিনিয়াম আয়ন চার্জ মুক্ত মানে কত গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে মনে করো আমরা জানি অ্যালুমিনিয়াম 3+, সে 3টা ইলেকট্রন গ্রহণ করে সে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। তাহলে এখানে আমরা জানি আসলে 3 মোল ইলেকট্রন মানে 1 মোল অ্যালুমিনিয়াম। 3 মোল ইলেকট্রন মানে আসলে 3 ফ্যারাডে, আর এখানে 1 মোল অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম। তাহলে এখানে আমরা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি, এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই, সমীকরণ মতে আমরা লিখতে পারি 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে অ্যালুমিনিয়াম আয়ন চার্জ মুক্ত হয়ে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করে। তো সুতরাং 1 ফ্যারাডে যখন বিদ্যুৎ প্রবাহিত করবো সেখানে কতটুকু অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে, 27 বিয়োগ বাই কত 3 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে, অর্থাৎ সমান 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে। অর্থাৎ আমি যদি সেখানে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সেখানে এই কত গ্রাম, অর্থাৎ এই 9 গ্রাম অ্যালুমিনিয়াম আয়ন চার্জ মুক্ত হবে। শিক্ষার্থী এগুলো কোনো প্রশ্ন আসতে পারে। আবার যদি এরকম ঠিক এরকম যদি আমি বলি এটা ফেরিক বলি, মনে কর ফেরিক বা ফেরাস, মনে কর ফেরাস বললাম, ফেরাস আয়ন চার্জ মুক্ত হবে। তাহলে তুমি ফেরাস আয়ন যখন লিখবে এখানে 2+ হবে ফেরাস আয়নের জন্য, তারপর এখানে আয়রন হবে, তাহলে এখানে 2 ইলেকট্রন হবে। 2 ইলেকট্রন মানে 2 মোল ইলেকট্রন মানে সেখানে 1 মোল কি হবে, 1 মোল আয়রন হবে। 1 মোল আয়রন মানে আমরা জানি 2 ফ্যারাডে 1 মোল আয়রন মানে কত গ্রাম, যেমন মনে করো 56 গ্রাম। তুমি বলতে পারো যে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে ফেরাস চার্জ মুক্ত হয়ে 56 গ্রাম আয়রন উৎপন্ন করবে। 56 গ্রাম আয়রন উৎপন্ন করবে, কাজে 1 ফ্যারাডে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বলে এখানে কতটুকু ফেরাস আয়ন চার্জ মুক্ত হবে। এই 56কে যখন 2 দ্বারা ভাগ করবে তখন 28 গ্রাম সেখানে ফেরাস আয়ন চার্জ মুক্ত হবে 2+। ফেরাস আয়ন অথবা ফেরিক আয়ন যখন বলবে তখন এটা 1/3 হয়ে যাবে, অর্থাৎ 56 এর 1/3 18.67 এই ধরনের হবে। এত গ্রাম মনে করো এই ফেরিক আয়ন চার্জ মুক্ত হয়ে আয়রন ধাতু উৎপন্ন করবে। সুপ্রিয় শিক্ষার্থী এরকম যদি আরো কিছু প্রশ্ন এভাবে দেওয়া হয়, মনে করো এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে যদি মনে করো এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষ্য কোষ, মনে করো এখানে ব্যাটারি আছে, এইভাবে আছে। মনে করো এখানে তোমাকে এরকম একটা প্রশ্ন দেওয়া হলো, মনে করো 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হলো, এখানে মনে করো 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হলো। তোমাকে এরকম যদি প্রশ্ন দেওয়া হয় 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হয়, যদি আমরা 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে কেতুবে 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হয়। তোমাকে এখন বলা হলো এখানে অ্যালুমিনিয়াম ধাতুর পরমাণুর সংখ্যা কত। শিক্ষার্থী দেখো এটা আমরা কিভাবে করব, যেমন মনে করো আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলীয় অথবা অ্যালুমিনিয়াম সালফেট ধরো, অথবা অ্যালুমিনিয়াম নাইট্রেট ধরো, অ্যালুমিনিয়াম সালফেট ধরো, অথবা অ্যালুমিনিয়াম নাইট্রেট ধরো, যেটা ধরো না কেন প্রত্যেকটা বস্তু দেখা যাবে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সেখানে অ্যালুমিনিয়াম প্লাস গঠন করবে, প্লাস সালফেট আয়ন গঠন করবে, অথবা এটা বিয়োজিত হয়ে অ্যাকুয়াস অবস্থায় বিয়োজিত হয়ে এখানে অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরাইড আয়ন গঠন করবে।
এখানে ঠিক একই রকম আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম আয়ন পি প্লাস প্লাস 3 মলিকুল নাইট্রেট আয়ন গঠন করবে। তো এখানে অ্যালুমিনিয়াম আয়ন হয়তো 2 মোল হতে পারে, এখানে 1 মোল হতে পারে, এখানে 1 মোল হতে পারে। এটা কিন্তু বিশেষ করে সাধারণত এটা যৌগের সংকেতের উপর নির্ভর করে। তাহলে আমরা এটা 2 মোল হলে 2 মোল লেখার দরকার নাই, আমরা অ্যালুমিনিয়াম 3 প্লাস লিখে আমরা 3টা ইলেকট্রন সেখানে গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এখানে 3 মোল ইলেকট্রন মানে 3 ফ্যারাডে। তারপর হচ্ছে এখানে 1 মোল অ্যালুমিনিয়াম, 1 মোল অ্যালুমিনিয়াম মানে কত? 27 গ্রাম। তাহলে আমরা জানি 1 মোল ইলেকট্রন মানে 27 গ্রাম। তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতুতে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা হচ্ছে কত? পরমাণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 D। এটা আমরা সাধারণত অ্যাভোগাড্রোর সংখ্যার সংজ্ঞা মতে আমরা পাই, অ্যাভোগাড্রোর সংখ্যার সংজ্ঞা মতে আমরা পাই। তো তোমাকে যদি বলে এখানে 9 গ্রাম ধাতু যদি অ্যালুমিনিয়াম ধাতু জমা হয়, সুতরাং 1 গ্রামের জন্য কত হবে? সুতরাং 9 গ্রামের জন্য কত হবে? তাহলে 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতুতে পরমাণু সংখ্যা যদি বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করবো? যেমন 6.023 × 10⁻23 × 9 / 27। যদি এটা 3 হচ্ছে, এটাকে এটা দিয়ে কাটলে কত হয়? 3 × 4 = 0, তার 3 × 7 = 21, আরেকটা শূন্য হবে, 3 × 7 = 21, তাই না? তারপর 2 × 0 = 20, 3 × 4 = 8, 6 7 এই ধরনের হবে, অর্থাৎ 2.0076 × 10⁻23 কি পরমাণু আছে। 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতুতে কয়টা পরমাণু আছে? এরকম দিয়ে মনে করো 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতুতে কয়টা পরমাণু আছে এটা বলতে পারি। আবার 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করতে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে, এটাও চাইতে পারে যে 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করতে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে তুমি দেখো 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করতে 3 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে, 3 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। যদি 9 গ্রামের জন্য 27 গ্রামের জন্য যদি 3 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হয়, তাহলে 9 গ্রাম ধাতু জমা করতে কতটুকু বিদ্যুতের প্রয়োজন হবে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারতেছো যে 3 × 7 = 21, 3 3 কেটে গেলে 1 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। আর যদি এখানে 27 গ্রাম যদি আমি অ্যালুমিনিয়াম ধাতু জমা করতে চাই বা অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করতে চাই, তাহলে সেখানে বিদ্যুতের প্রয়োজন হবে 3 ফ্যারাডে। আর যদি 9 গ্রাম বলা হয়, তাহলে কত ফ্যারাডে? 1 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। যদি 18 গ্রাম বলা হয়, মনে করো 18 গ্রাম, এখানে 18 গ্রাম বলা হলো, 18 গ্রাম, তাহলে মনে করো 2 হবে, এটা 3 হবে, 3 থেকে 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম প্রশ্ন আসতে পারে। এখন যদি বলা হয় যে এই 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে এখানে কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন হবে, কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন হবে? তৈরি আমরা তো জানি এখানে জমায়িত ধাতুর পরিমাণ মনে করো 9 গ্রাম। 9 গ্রামের জন্য আমরা দেখলাম কত ফ্যারাডে? মনে করো 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে কত? 94,500 কুলম্ব। তাহলে আমরা যে সময়টা বের করতে চাই, আমরা তো জানি Q = IP। তাহলে এখানে যদি আমি যদি টিটা বের করি, তাহলে এখানে কত হবে? যে এখানে Q / কত হবে? I। Q এর মান হচ্ছে 94,500 কুলম্ব এবং অ্যাম্পিয়ার হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তো 0.5 অ্যাম্পিয়ার এটা যদি মনে করো আমরা ক্যালকুলেশন এখানে × 10 হবে, তাহলে 5 × 10 2, এটা 2 দ্বারা গুণ করলে কত হবে? যে 2 0 0, 5 × 10 0 হাতে 6 × 12 13 3 হাতে 9 × 8 19, অর্থাৎ 1,10,000 1,93,000 কুলম্ব বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে এইরকম একটা মনে করো উদ্দীপক দিয়ে অনেক সময় প্রশ্ন করতে পারে যে এখানে কয়টি পরমাণু? 9 গ্রাম যদি অ্যালুমিনিয়াম ধাতু জমা হয়, এখানে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা কত? যে পরমাণুর সংখ্যা এখানে যদি বলা হয় এখানে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করবে যদি 9 গ্রাম অ্যালুমিনিয়ামের যদি ধাতু জমা হয়, তাহলে বলবো 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে। যদি বলা হয় এখানে কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হবে, তাহলে তুমি বলবে সেখানে 1,93,000 কুলম্ব বিদ্যুৎ উৎপন্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে সাধারণত আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্রে বিভিন্ন প্রয়োগের মাধ্যমে ব্যাখ্যা দেখাতে পারি। আচ্ছা, এরপর আসো ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং আমরা কাকে বলবো? 29 মিনিট। ইলেকট্রোপ্লেটিং হচ্ছে আসলে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কম সক্রিয় ধাতু প্রলেপ একটা বেশি সক্রিয় ধাতুর মধ্যে দেওয়াকে সাধারণত আমরা ইলেকট্রোপ্লেটিং করে থাকি। অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে সাধারণত আমরা ইলেকট্রোপ্লেটিং করে থাকি। যেমন আমরা মনে করো একটা কাপ, মনে করো একটা লোহার কাপের উপর আমরা সিলভারের প্রলেপ দিতে পারি, যেমন
সিলভার হচ্ছে যে কম সক্রিয় ধাতু, লোহাটা হচ্ছে অধিক সক্রিয়, সক্রিয় যে লোহার স্থান অনেক উপরে। মনে করো আবার একটা লোহার উপর মনে করো ক্রোমিয়ামের প্রলেপ, গরিব চেইন মনে করো একটা লোহা তৈরি, সেখানে ক্রোমিয়ামের আমরা প্রলেপ দিতে পারি। ক্রোমিয়াম হচ্ছে কম সক্রিয় ধাতু, আয়রন হচ্ছে বেশি সক্রিয় ধাতু। নিকেলের প্রলেপ দিতে পারি, এগুলো হচ্ছে কম সক্রিয় ধাতু। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা যদি অধিক সক্রিয় কোনো একটা ধাতুর মধ্যে এই কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, সেটাকে সাধারণত আমরা ইলেকট্রোপ্লেটিং বলে থাকি। তো এরকম যদি একটা প্রশ্ন আসে যে মনে করো একটা লোহার তৈরি একটি মনে করো কাপে যদি মনে করো 5.4 গ্রাম সিলভার ধাতু প্রলেপ দেওয়া হয়, সিলভার ধাতু প্রলেপ দেওয়া হয়, তবে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে? মনে করি এরকম প্রশ্ন আসতে পারে, কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে? এটা 2018 সালে এই ধরনের একটা প্রশ্ন আসছিল। তাহলে এটা কিভাবে তুমি দেখাবে যে আসলে তো এটা লোহার, আমরা তো এরকমের একটা তড়িৎ বিশ্লেষক ব্যবহার করব, সেখানে মনে করো লোহা তৈরি কাপটাকে আমি মনে করো কেতুর হিসাবে রাখবো, এনুক হিসাবে আমি সিলভারের পাত রাখবো, এই সিলভার ধাতুটা আয়ন হিসাবে দ্রবণে আসবে, এই আয়ন হিসাবে জারণ ঘটবে, জারণ ঘটার পরে এটা আবার কেতুটি গিয়ে বিজারণ ঘটবে, সিলভার একটা প্রলেপ এখানে সৃষ্টি হবে। তাহলে এখানে মনে করো সিলভার, এই পার্টটা মনে করো সিলভারে নিলাম এবং সলিউশনটা নেবো সিলভারের একটা লবণ, এবং সিলভার নাইট্রেট, সিলভার সালফেট, সিলভার ক্লোরাইড, এই ধরনের একটা সলিউশন নেবো। এখন কি হবে, এই অ্যানোড থেকে এই মনে করো সিলভার ধাতুটা মনে করো সিলভার আয়ন হিসাবে দ্রবণে আসবে, অর্থাৎ অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হবে এবং এই সিলভার আয়নটা বিজারিত হয়ে এই লোহার পাতের মধ্যে জমা হতে থাকবে। অর্থাৎ এখানে অ্যানোডের বৃদ্ধি ঘটবে, এই অ্যানোডের মধ্যে সিলভারের ভরটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে যদি বা সিলভার নেই, সিলভার আসবে, সিলভার যখন এখানে যুক্ত হবে তাহলে লোহার সাথে বরটা কিন্তু যুক্ত হয়ে এখানে এই বরটা বেড়ে যাবে। এখন দ্রবণে যখন সিলভার নাইট্রেটটা থাকবে, এটা প্রারম্ভিক অবস্থায় এটা প্রথমে কি হবে, এটা সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন হিসাবে দ্রবণ থাকবে। যখন বিদ্যুৎ প্রবাহিত করা হবে তখন এই সিলভার আয়নটা দ্রবণ থেকে কেতুতে গিয়ে জমা হবে, ইলেকট্রন সেখানে গ্রহণ করবে, কেতুর থেকে গ্রহণ করার পর এখানে সিলভার ধাতু হিসাবে জমা হবে, এই সিলভারটা এখানে জমা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল ইলেকট্রনের প্রয়োজন হচ্ছে। এখানে 1 মোল সিলভার মানে হচ্ছে কত গ্রাম? 108 গ্রাম, 108 গ্রাম। 1 মোল সিলভার সমান 108 গ্রাম। তাহলে এখানে 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে আমরা জানি 96,500 কুলম্ব। তাহলে আমরা এখানে বলতে পারি যে 108 গ্রাম সিলভার ধাতু জমা করতে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ 96,500 কুলম্ব। তাহলে আমি যদি 108 গ্রাম সিলভার ধাতু জমা করতে চাই তাহলে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে 96,500 কুলম্ব। এখন যদি আমি 5.4 গ্রাম বিদ্যুৎ প্রবাহিত 5.4 গ্রাম সিলভার ধাতু জমা করতে চাই, কতটুকু বিদ্যুৎ প্রবাহিত করতে হবে? তাহলে এখানে যদি মনে করো এটা ক্যান্সেল করি, 10 উঠে তাহলে এখানে 10 হবে, এখানে 54 দুগুণ 160 মনে করো 2 হবে, এসে কেটে দিলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দুগুণ 8, তারপর হচ্ছে 16, আর 2 দুগুণ 16, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, অর্থাৎ সেখানে 4,825 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। এতটুকু বিদ্যুৎ প্রবাহিত করলে সিলভার অর্থাৎ 5.8 গ্রাম সিলভার ধাতু এই লোহার কাপের মধ্যে জমা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ইলেকট্রোপ্লেটিং ফ্যারাডের দ্বিতীয় সূত্র এবং এর প্রয়োগ এগুলো আজকে আলোচনা করলাম। এগুলোর উপর আমি একটা বাসার কাজ দিচ্ছি। আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস হচ্ছে 44তম অনলাইন ক্লাস। তাহলে এটা উদ্দীপক নাম্বার হবে 44 নম্বর, উদ্দীপক নং 44, বাসার কাজ। এখানে মনে আমি 3টা তড়িৎ বিশ্লেষক দিচ্ছি। প্রথমটি অ্যানোডের সাথে ব্যাটারির ধনাত্মক চার্জ এবং শেষের তড়িৎ বিশ্লেষক কোষের কেতুদের সাথে ব্যাটারি ঋণাত্মক চার্জ যুক্ত করলাম। এটা কেতু, এটা অ্যানোড। মাঝখানে যে তড়িৎ দাগগুলো আছে সেগুলো সরল সংযোগে যুক্ত করলাম। এখানে বিভিন্ন ধরনের মনে করে এখানে আমি অ্যালুমিনিয়ামের লবণ, অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণ নিলাম, অ্যালুমিনিয়াম সালফেট, এখানে কপার ক্লোরাইড দ্রবণ নিলাম, এখানে মনে করো সিলভার নাইট্রেট, এভাবে দেওয়া হলো। তাহলে এখানে প্রশ্ন দিয়ে দিলাম যে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে ফেরিক আয়ন কত গ্রাম ফেরিক আয়ন চার্জ নিতে হবে, কত গ্রাম
ফেরিক আয়ন চার্জ মুক্ত মুক্ত হয়। অর্থাৎ 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে কত গ্রাম ফেরিক আয়ন চার্জ মুক্ত হয়? 35 মিনিট। তারপর হচ্ছে খ দিয়ে আমি দিচ্ছি যে মনে করেন একটি লোহার কাপে, এই যে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন দিলাম, আলোচনা করলাম, একটি লোহার কাপে কাপে মনে করো 58 গ্রাম 5.8 গ্রাম নিকেল ধাতু প্রলেপ দিতে কতটুকু বিদ্যুতের প্রয়োজন হবে? কতটুকু বিদ্যুতের প্রয়োজন হবে? ফার্স্টে গ দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে তড়িৎ বিশ্লেষ্য কোষ ত্রয়ে এখানে 3টা তড়িৎ বিশ্লেষ্য কোষ ত্রয়ে অ্যানোড ও ক্যাথোডে বোরে পরিবর্তন ঘটে। ব্যাখ্যা করো। উদ্দীপকের তড়িৎ বিশ্লেষক কোষ ত্রয়ে তড়িৎ বিশ্লেষণের সময় অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের সময়, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ও ক্যাথোডে বোরের পরিবর্তন ঘটে। ব্যাখ্যা করো। অর্থাৎ কার বল হ্রাস পাবে, কেন পাবে, এগুলো জারণ অর্ধবিদ্যা বীজাণু বিদ্যার সাহায্যে ব্যাখ্যা করতে হবে। গ উদ্দীপকটি এভাবে লেখা, উদ্দীপকটি তড়িৎ বিশ্লেষ্যে কোন সূত্রকে সমর্থন করে? সমর্থন করে তার যুক্তি সহকারে গাণিতিক বিশ্লেষণ করে। গাণিতিকভাবে বিশ্লেষণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহে কত গ্রাম ফেরিক চার্জ মুক্ত হবে? অর্থাৎ এখানে 3 ফ্যারাডে, এখানে আয়রনের পারমিট হচ্ছে 56, এটাকে 3 দ্বারা ভাগ করে যত গ্রাম হবে তত গ্রাম আয়রন চার্জ মুক্ত হবে। একটি লোহার কাপে এত 5.8 গ্রাম নিকেল ধাতু প্রলেপ দিতে কতটুকু বিদ্যুতের প্রয়োজন হবে? আমরা জানি 58 গ্রাম নিকেল ধাতু জমা হবে যদি প্রবাহিত বিদ্যুতের পরিমাণ 2 × 96,500, তাহলে এত গ্রামে কত হবে সেটা ব্যয় করবে। উদ্দীপকে তড়িৎ বিশ্লেষ্য কোষ ত্রয়ী তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের ক্ষয় ঘটবে এবং ক্যাথোডের মধ্যে বরের পরিমাণ বৃদ্ধি পাবে, তার ব্যাখ্যা দেবে যে অর্ধবিক্রিয়ার সাহায্যে, জারণ অর্ধবিক্রিয়া বীজাণু অর্ধবিক্রিয়ার সাহায্যে। আর উদ্দীপকটি যে তড়িৎ বিশ্লেষণ কোন সূত্রকে সমর্থন করে? দ্বিতীয় সূত্রকে সমর্থন করে, কারণ এখানে একাধিক তড়িৎ বিশ্লেষ্য কোষ, তার মনে কর পরিমাণটা বের করবে। এই যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা দেখবে, তারপর এটা বর্ণনা করবে, তারপর এটার একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনের মাধ্যমে একটা পূর্ণসংখ্যা সরল অনুপাত নির্ণয় করবে, তাহলে এটা পূর্ণ নম্বর পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটার জন্য 1 নম্বর, এটার জন্য 2 নম্বর, এটা 3, এটা 4। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকু থাকো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।